কোজাগরী রাত আর জ্যোৎস্নায় মাখামাখি আকাশের জাগরণপালা দেখতে দেখতে যে মেয়ে লক্ষ্মীমন্ত কড়ি নিয়ে খেলতে বসে সে একেবারে বিপন্ন রেখার ধারে। ধানের ছড়া, আলতা, সিঁদুর আর রাঙা শাড়ির পুটুলিতে জড়ভরত লক্ষ্মী মেয়ে ভিতরে ভিতরে রাগে গড়গড় করে, মুখে রাগ আড়ে না। বুক ভরা অভিমান উপচে পড়ে যেন গোলা ভরা ধান। অথচ মন্ত্রে মন্ত্রে যেই চক্ষুদান হয় অমনি সে দেবীর তকমা এঁটে মুখে হাসি টানে। রাত দুপুরে পাশার গুটি নিয়ে হাজির হয় গৃহস্থের ঘরে। কোজাগরী কোজাগরী বলতেই হয় তাকে। অথচ লক্ষ্মী মেয়ের জন্য কেই বা রাত জাগে? কারো ঘরে পিদিম জ্বলে না, কারো মনে ঝলমল করে না তার মুখ। লক্ষ্মীমন্ত মেয়ের পাশার চালটি মোক্ষম, জিতলে মুক্তি, হারলে অচলা বাঁধন। হেমন্তের চাঁদ ঠোঁট বেঁকিয়ে হাসে, আকাশে ডানা মেলে দুগ্ধ ধবল পোষমানা পাখি। অতীতের কড়ি আর চালের আলপনা জানে লক্ষ্মী মেয়েদের চেতা হয় না কোনো দিন। 2024 best year for collab like Mr. Beast and Carrie Minati, Shreya Ghoshal, Sunidhi Chauhan, Indian cricket team and the World Cup, and for Kolkata it is RG Kar. প্রকৃতির মাঝে খোলা মনে আমরা ডিসকাশন করতে বসেছি এই বিষয়টিকে নিয়ে। তো আজকে প্রথম প্রশ্ন এটাই করব আপনাদের কাছে যে একজন নারী হিসেবে আপনি 2024কে কিভাবে এক্সপ্লেন করবেন বা কেমন লেগেছে আপনার এই বছরটি? 2024 সালটা মনে হয় সারা জীবনের জন্য মনে থাকবে, কারণ এই সালটা আমাদের অনেক কিছু দেখিয়েছে, অনেক কিছু সামনে এমন ছবি সামনে এনেছে, তো আমাদের অনেক কিছু ভাবনা শক্তিকে বাড়িয়ে তুলেছে। এ কথা বলতে গেলে প্রথমেই বলবো যে 2024-এর মাঝে যে ঘটনাটা ঘটলো, সত্যি আমরা শঙ্কিত, ভীত, সন্ত্রস্ত, একজন নারী হিসাবে অবশ্যই। যদিও সমাজ তো নারী পুরুষ সকলকে মিলে হয়, এখানে কোনো বায়াসড ব্যাপার থাকে না, কোনো জেন্ডার রিলেটেড ব্যাপার থাকে না, আমরা সবাই মিলে সমাজটাকে চালাচ্ছি। কিন্তু সমস্যাটা সেখানেই হয় যখন সমাজে একজন নারীকে বা তার প্রতি যে অত্যাচার করা হয়েছে এবং সে অত্যাচারের জন্য যে তার এত কঠিন যন্ত্রণা নিয়ে মৃত্যুমুখে পতিত হতে হয়েছে, অত্যন্ত যন্ত্রণাদায়ক। অন্তত মানুষ হিসাবে আমি বলতে পারি যে এটা ঠিক মানুষের কাজ বলা যায় না। দেখুন, 2024-এ অনেক কিছু ভালো ঘটনা ঘটেছে, অনেক কিছু মনে রাখার মতো ঘটনা ঘটেছে, কিন্তু যেটা মনে ক্ষত সৃষ্টি করেছে সেটা সত্যি অভয়ার মৃত্যু। এই যন্ত্রণাটা যেন কিছুতেই ভুলতে পারছি না এবং কোথাও যেন আটকে যাচ্ছে যে আমরা কোথায় কতটা সিকিউর। দেখুন, আমি ভীষণ আশাবাদী, আমি চাই সমাজ ভালো হোক এবং আমরা সবাই খুব জ্ঞান দিই যে সমাজ পরিবর্তন করতে হবে, কিন্তু আমি মানুষ হিসাবে মনে করি যে মানুষকে নিজে থেকে পরিবর্তন করতে হবে, নিজের ভাবনা চিন্তা পরিবর্তন করতে হবে। আমরা শিক্ষিত, আমাদের অনেক ডিগ্রি, আমাদের অনেক এডুকেশন কোয়ালিফিকেশন, সাথে ধরুন ভালো চাকরি করছি, মানবিকতার প্রশ্নটা কিন্তু রয়ে যায়। কতটা মানবিক আমরা, বা এই যে শিক্ষাটা বাড়ি থেকে শেখানো হয় মানবিক শিক্ষা, সে বিষয়েও আমার কোথাও কনফিউশন আছে। আমি বলতে বাধ্য হচ্ছি যে মনটা বড্ড নাড়া দিয়ে গেছে। মানে এই 24 সালটা সারা জীবন যতদিন না চোখ বন্ধ করব বারবার ধাক্কা দেবে, তাই মনে হয় না মৌহা? হ্যাঁ, আমারও একেবারেই তাই মনে হয়। 2024 তো একটা সংখ্যা মাত্র। আসলে আমার যেটা মনে হচ্ছে যে ওই সমাজের যদি কোনো ট্রমা পয়েন্ট থাকে না, আমরা যেমন সাইকোলজিতে বলি যে আমাদের প্রত্যেকেরই না মনের ভেতরে কিছু ট্রমা পয়েন্ট আছে, সেটা আমরা আইডেন্টিফাই করতে পারি না। হঠাৎ কোনো একটা কারণে হয়তো আমরা বুঝতে পারি যে আমাদের আসল যে মন খারাপ, আসল যে ট্রমা, আসল যে আমাদের এক্সপ্রেশনগুলো এলোমেলো হচ্ছে, তার কারণ ওই ট্রমা পয়েন্টটা, সেটা যা খুশি হতে পারে। তো আমার কাছে না ওই 2024 ওই সুমনার সাথে একমত, গোটা জীবনের একটা ট্রমা পয়েন্ট। কারণ মেয়েদের উপর অত্যাচার বা মেয়েদের স্ট্রাগল সেগুলো তো ভীষণ কমন ব্যাপার, কিন্তু এই যে 24 একটা এমন অমীমাংসিত নারকীয় ঘটনা দেখিয়ে দিল আমাদেরকে। অমীমাংসিত কথাটাই কোট আনকোট বলছি, যে যেভাবে সারা পৃথিবী পথে নেমেছিলাম, আমরা প্রত্যেকে নেমেছিলাম যে আবেগ নিয়ে, যে মেয়েটাকে আমরা ফেরাতে পারছি না অভয়াকে, কিন্তু মানে রাজপথ ছাড়ি নাই, তাকে ন্যায় বিচার দেওয়ার চেষ্টা, সেই ন্যায় বিচারটা আমরা সবাই মিলেও দিতে পারলাম না।
এর থেকে হতাশাজনক আর কিছু নেই। কারণ কি সৃষ্টির শুরু থেকে মেয়েদের ওপর অত্যাচার হচ্ছে, প্রতিবাদ হচ্ছে, আবার আমরা তাকেই দুর্গা রূপে পুজো করছি, এই কনসেপ্ট তো চলে আসছে। কিন্তু এই যে এমন একটা ঘটনা যার বিচার হলো না এবং যার অপরাধীরা আজকে সমাজের বুকে একদম হেঁটে বেড়াচ্ছে স্বাধীনভাবে, তো এই জায়গায় থেকে না মানে অনেক বিপ্লব, অনেক আন্দোলন, অনেক লেখাপড়ার পরে নিজেকে বড্ড পরাধীন মনে হচ্ছে এবং এই পরাধীনতার বোধটা আমাকে 2024 দিল। আরেকটা কথা বলতে পারি, সেটা ঘরে বাইরে এখনো পর্যন্ত মানে আমরা ফেমিনিস্ট নই, কিন্তু আমরা নারী জাগরণ চাই। একটা জিনিস এখনও নিজেদের জীবনেও দেখতে পাই যে যতই লেখাপড়া করি না কেন, যতই ডিগ্রি নিয়ে ঘুরে বেড়াচ্ছি, সমাজ সংশোধনের কাজ করছি, কিন্তু আমাদের প্রথম লড়াইটা কিন্তু ঘর থেকে শুরু হয়। এবং সেখানে আমাদের যে মানে ডিউটিগুলো, মানে ওই যে ট্যাগ করে দেওয়া হয় না, এটা ছেলেদের ডিউটি, এটা মেয়েদের ডিউটি, মেয়েদের ভাগে একটু বেশি পড়বেই কারণ তুমি তো মেয়ে। তো এই কনসেপ্টটা কিন্তু আজও বদলায়নি। তার ফলে, এবং এটা হয়তো আমাদের মনের মধ্যেও বদলায়নি, আমরা ধরো আমরা বিভিন্ন রকম কাজ করে বেড়াচ্ছি বা মানুষের মন বদলানোর চেষ্টা করছি, কিন্তু আনকনশিয়াসে আমরাও এটা ভাবছি যে আগে আমি আমার বাড়ির সব কাজগুলো সেরে নিই, তাহলে আর আমাকে কেউ কিছু বলবে না। এই যে কেউ কি কিছু বলবে, কেউ কিছু বলবে না, এই যে দ্বন্দ্বটা, এই টু বি অর নট টু বি দ্বন্দ্বটা কিন্তু আমাদের মনের মধ্যে রয়েই গেছে। তাহলে 2024ও মানে এতটা আধুনিক সময় আমাদের সেই দ্বন্দ্বটা ঘোচাতে পারলো না। উল্টে 2024-এর নারকীয় ঘটনা, অভয়ার মৃত্যু এবং তার কোনো রকম মীমাংসা না হওয়া আমাদের ট্রমা পয়েন্টটাকে আরও যেন খুঁচিয়ে বাড়িয়ে দিল। তো যতদিন না, আমি এখনও আশাবাদী, আমার মনে হয় যে এর বিচার হবে এবং যে জাগরণটা মনে মনে হয়েছিল সেই জাগরণের অ্যাপ্লিকেশনটা যদি ঘরে ঘরে শুরু হয়ে যায় তাহলে হয়তো আমরা কিছুটা স্বস্তি পেতে পারবো। কিন্তু যতদিন মীমাংসা না হচ্ছে, যতদিন অপরাধীরা শাস্তি না পাচ্ছে, মেয়ে হিসেবে, মানুষ হিসেবে লজ্জিত থাকবো। তো আমি জাস্ট এই ট্রমা পয়েন্টের দিকটাই আপাতত ফোকাস করতে চাই। তো মির্জা গালিবের একটা লাইন আছে, বাঙালি 100 साल आगे भी जीता है और बंगाली 100 साल पीछे भी जीता है। এবং সেই পিছিয়ে পড়া যে বাঙালি সত্তাটা রয়েছে তথা ভারতীয় সত্তা, এখনও মানে সেইখান থেকে একটা প্রশ্ন ওঠে যে যখন কোনো রেপ হয়, মলেস্টেশন হয়, চাইল্ড অ্যাবিউজ হয় ইত্যাদি কেসে মানে ভিকটিমকেই দোষী করা হয় যে কেন তুমি কেন গেছিলে। তো এই বিষয়টা নিয়ে আপনারা কী বলবেন? মানে বিকজ এখানে তো আলটিমেটলি ভিকটিমের কিছু করা ছিল না, বাট ভিকটিমকেই ব্লেম করা হয় এবং সেখানে অনেক কিছু উঠে আসে, সেইখান থেকে একটা বিশাল আরও মানে প্রশ্নের বাতাবরণ তৈরি হয়। তো এই বিষয়টা নিয়ে আপনারা কী বলবেন? সুমনা, তুই বল আগে। হ্যাঁ, আমার যেটা মনে হয়, আপনার প্রশ্নটা আমাকে একটা কথা ভাবাচ্ছে। আমরা সাইকোলজিতে, যেটা মহুয়া বললেন, যে সাইকোলজিতে আমরা বলে থাকি যে ডিফেন্স মেকানিজম। এবার এটা আমরা কখন করি? এবার ধরুন আপনি একটা কিছু অন্যায় করেছেন, সেই অন্যায়টা ঢাকতে হবে বা নিজেকে সেই জায়গা থেকে বাঁচাতে হবে, তখন আমরা নানা রকম কথা বানিয়ে বলার চেষ্টা করি বা নিজেকে সেই জায়গা থেকে ডিফেন্স করার চেষ্টা করি, প্রোটেক্ট করার চেষ্টা করি। তো আপনি যদি সমাজের দিকে ছুড়ে দেন প্রশ্নটা, এটাই চলছে। এবার ধরুন একটি মেয়েকে, সে কাজ করতে গেছিল, সে অফিসে গেছিল, সে চিকিৎসক, সে রাতে, অবশ্যই আমরা জানি যে এমার্জেন্সি ওয়ার্ক, তাদের কাজ করতেই হবে, সে রাতে কাজ করছিল এবং সে যে প্রশ্নগুলো আসে আর কি, আপনি যেগুলো বললেন যে পোশাক, পরিস্থিতি, সময়, সে মেয়েটি কী পোশাক পরেছিল? সে নর্মাল একটা ড্রেস পরে চিকিৎসা করতে গেছিলো। এইবার আমরা সামাজিকভাবে ডিফেন্স মেকানিজম করার জন্য কি বলবো, যে রাতে ডিউটি করা উচিত হয়নি, যেটা একেবারে মানে অ্যাবসলিউটলি রং কথা। যে একজন ডাক্তার বা এমার্জেন্সি যে ওয়ার্ক থাকে, মানে আমি আপনাকে বলি মানসিক স্বাস্থ্যকর্মী হিসাবে আমায় যদি রাতে একজন ক্লায়েন্ট টেক্সটও করে, আমায় কিন্তু রিপ্লাই দেওয়ার একটা দায়িত্ব থাকে। হয়তো সেটা রাতও হয়েছে বা ম্যাডাম আমার ভালো লাগছে না, এই সময়টা আমি কী করবো, সেই সাপোর্ট সিস্টেমটা করার জন্য আমায় করতে হয়। এই যে পোশাকের বিষয়টা আসি, আমাদের পোশাকে কোথাও একটা স্যাটিসফ্যাকশন মানুষের মনে আসবে না। আমি আপনাকে একটা খুব পরিষ্কার কথা বলি, যে পোশাক বা মেয়েদের যে শরীর, হ্যাঁ, মেয়েদের শরীরের যেভাবে তৈরি হয়েছে, সৃষ্টিকর্তা যেভাবে আমাদের তৈরি করেছেন, আমাদের কিছু কিছু জায়গা এমনভাবে আইডেন্টিফাই করা হয়েছে যে এগুলো সেক্স সিম্বল।
আপনারা লক্ষ্য করে দেখবেন যে ইউটিউবে যেটা দেখানো হয়, অনেক রকম সচেতনতা প্রোগ্রাম দেখানো হয়, সেখানে মাতৃদুগ্ধ পান করানোটাও খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং সেই যে দৃষ্টিভঙ্গিতে, মানে ধরুন একজন মা তার সন্তানকে দুগ্ধ পান করাচ্ছে, সেটা সামাজিকভাবে যখন মানুষ দেখে, একটা কোথাও সেক্সুয়ালি একটা ভাবনা বা যৌনতার একটা সুরসুরি বলা যেতে পারে, সেটা তাদের মধ্যে কিন্তু দেখা যায়, সেটা নর্মাল কিন্তু দেখা যায় না। তাহলে এই যে আমাদের ধরুন আমাদের পোশাক, হ্যাঁ আমি ধরুন একটা শাড়ি পরেও যদি হেঁটে যাই, কোথাও কারুর না কারো চোখটা পড়বে উঁচু নিচু জায়গায়, আপনি আটকাতে পারবেন না। এটা হচ্ছে কি সামাজিক দৃষ্টিভঙ্গি। আর আমি মনে করি, আমি একজন ছেলের মা, আমার 15 বছর বয়সী একটি ছেলে আছে, খুব গুরুত্বপূর্ণ বিষয়। তাকে যখন আমি প্রথম শিখিয়েছিলাম যে তুমি এটা কোয়েট স্কুলে পড়ো এবং সেখানে তোমাকে এই বিষয়গুলো নর্মাল দেখতে হবে। যেমন আমি তোমার মা, তোমার বন্ধু বান্ধব, তাদের চেঞ্জেস, তাদের পিরিয়ড টাইমে তুমি পাশে গিয়ে বন্ধু হিসাবে দাঁড়াও। মানে সোশ্যালি ওর হয়তো জামায় দাগ লেগেছে, আমরা সেটাকে কি করলাম, হাসলাম, সেটা না করে তাকে সাপোর্ট করা। দেখবেন টিভিতে অ্যাড দেখানো হয়, সেটা থেকে কতটা নিজেরা সামনে গিয়ে দাঁড়ালাম সেটা মোস্ট ইম্পর্টেন্ট। তো আমি যেটা বক্তব্য, আমার কাছে যেটা মনে হয় যে সামাজিকভাবে যে এই যে চারপাশে নিজেকে বেঁধে নিয়েছি, ভাবনাগুলোকে সাজিয়ে নিয়েছি, রাতে বেরোনো যাবে না, দিনে বেরোনো যাবে, দিনে বেরোনো যাবে মানে দিনেও তো ঘটনা ঘটছে। আপনি এই 24 সালে যে ঘটনাগুলো ঘটে থাকবেন, বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে যে ধর্ষণ করা হয়েছে, দিনের বেলা করানো হয়েছে। কিছুদিন আগেই ঘটনা দেখলাম, মালদায় একটি মহিলাকে ধর্ষণ করে পুড়িয়ে মারা হয়েছে। তো ঘটনাগুলো একটু ভেবে দেখুন, দিন রাত পোশাক ম্যাটার করে না, মানসিকতা ম্যাটার করে। আমার তো এটাই মনে হয়। এই প্রসঙ্গে একটা প্রশ্ন আমার মাথায় এলো, সেটা হচ্ছে যে ধরুন আমাদের দেশেই কামসূত্রের রচনা হয়েছে, আমাদের দেশে যে সমস্ত সংস্কৃত সাহিত্য থেকে শুরু করে যেগুলি আমাদের প্রাচীন সাহিত্য, যেগুলির বেসিসে ভারতবর্ষ, সেইখানে নারীদের যখন বর্ণনা করা হয়েছে, তা তিনি দেবী হন বা যক্ষী হন বা মানবী হন, যাই হন না কেন, তার মানে একেবারে মাথা থেকে পা অবধি বর্ণনা রয়েছে। এই পরেও আমাদের দেশে সেক্স এডুকেশন একটা ট্যাবু, বিকজ লাস্ট ইয়ারে আমাদের দেশে একটি সিনেমা রিলিজ করলো এবং সেটা যেহেতু সেক্স এডুকেশনের ওপরেই ছিল, এবং সেইখানে তখন অনেক মানুষ সংরক্ষণশীল দিক থেকে আপত্তি তুলেছিলেন। এবং এখনও মানে সেক্স এডুকেশন মানে শুনলেই একটা কীরকম বাঁকা চোখে দেখা হয়। প্রশ্নটা না খুব ভালো প্রশ্ন। গীতগোবিন্দ জয়দেবের সেখানে রাধা কৃষ্ণের ভালোবাসার সম্পর্ক দেখানো হচ্ছে, এবং পুরোপুরি মানে ভালোবাসা মানে শুধু প্ল্যাটনিক লাভ, যে আমার ডানাওয়ালা পার্টনার কোথায় রয়েছে আমি খুঁজে বেড়াচ্ছি, এটা কিন্তু নয়। ভালোবাসা মানে ওই যেমন গোবিন্দ দাস বলেছিলেন বৈষ্ণব পদাবলিতে, মানে রক্ত মাংস সহই একটা ভালোবাসা। এবং সেখানে ওই যে যখন বলা হচ্ছে যে রূপ লাগি আখি ঝুড়ে গুণে মন ভোর, প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মোর। তো এই যে কনসেপ্টটা, সেখানে কিন্তু বৈষ্ণবদের মধ্যেও এই কনসেপ্টটা রয়েছে। তো মানে ভালোবাসাকে শুধুমাত্রই একটা নিরামিষ তাকে তুলে রাখলাম যে মানে ওই আই কন্ট্যাক্ট হলো, তারে আমি চোখে দেখিনি টাইপ ভালোবাসা, এটা কিন্তু নয়। এবং এই যে স্বীকার করা যে আমি ফিজিক্যালিও তাকে চাই, এবং এই কনসেপ্টটা না ভারতবর্ষে মানে একদম নিষিদ্ধ, ব্যান্ড করা। অথচ তুমি যেটা বললে যে বাদশায়নের কামসূত্র, এত ভালো বই, মানে গ্রন্থ হিসেবেও এত ভালো, এবং বলা যেতে পারে কামসূত্র কিন্তু মানে স্টেপ বাই স্টেপ মানে ফিজিক্যাল রিলেশনশিপ কতটা নান্দনিক হতে পারে এবং ঠিক কোন জায়গাটায় গেলে একজন কাপল তার প্লেজারটা পাবে, এই যে খুব সহজ কথাটা, ওই সত্যি কথা সহজ কথা সহজভাবে বলাতেই তো মানুষের আপত্তি। এই জায়গাটা থেকে কিন্তু আমাদের ভাবনাটা শুরু হয়েছিল যে আমরা সহজ কথাটা সহজভাবেই বলবো। এবং যখন আমরা কাউন্সেলিং করি তখন বেশিরভাগ ক্ষেত্রে ধরো কাপল কাউন্সেলিংয়ের ক্ষেত্রে যখন কাপলরা আসেন, তখন বেশিরভাগ ক্ষেত্রে সমস্যাটা ঠিক এই জায়গায় লুকিয়ে থাকে যে মধ্যবিত্ত বাড়ি, বাঙালি গেরস্ত ঘর, সেখানে একরাশ মানুষের মাঝখানে তাদের থাকতে হচ্ছে, এবং বিয়ে মানে তাদের স্পেস গেল, মানে তাদের সময় গেল। বিয়ে মানে হাজারটা মানুষের যে ওই ক্যালোর ভ্যালোর শুরু হলো, তাদের আর আলাদা করে কোনো সময় রইল না জীবনে। তো আমাদের বাঙালি ঘরে বিয়ে মানে যে মানে সেক্সুয়াল বিল্ড আপটা সুন্দর হবে এরকম কোনো ব্যাপার নেই কিন্তু। এবং একই ফ্লোরের মধ্যে ঘর, মানে সেখানে হাজব্যান্ড ওয়াইফের ঝগড়া হলেও লোকজন ছুটে আসছে, আবার ভালোবাসার দুটো কথা হলেও লোকজন কান পেতে শুনছে।
সেই প্রাইভেসিটা যে দরকার এইটা কিন্তু মানুষ বোঝে না। এবার আবার সাহিত্যে ফিরে আসি, একদম চর্যাপদের সময় থেকে বলছি, মানে সেখানে কিন্তু অনেক সময় চর্যাপদে, বাংলা সাহিত্যের সব থেকে প্রাচীন বই হিসেবে ধরা হয় চর্যাপদকে, সেখানে কিন্তু প্রথম পরকীয়া সম্পর্কের কথা আসছে। কারণ বিয়ের পরে স্বামী মনে করছেন যে তার দায়িত্ব শেষ এবং সন্তান হয়েছে, এবার তিনি বাইরে কাজের সূত্রে বেরিয়ে যাচ্ছেন, তখন চড়ে এসে কানেটো নিল, কানেটো টার্মটা একদম চর্যাপদের, কানের দুল নিয়ে যাচ্ছে, ভীষণ সেক্সুয়ালিটি কথাটার মধ্যে রয়েছে। এবং উঁচা উঁচা পাবত তহি বসই সবরি বালি, এবার সেইখানে যে মেয়েটি বসে আছে প্রতীক্ষারত, একদম সেক্সুয়ালিটি তার মধ্যে রয়েছে। এবং সেখানে কেন একটি মেয়ের জীবনে পরকীয়া সম্পর্ক আসছে, তার কারণ তার স্যাটিসফ্যাকশন নেই, তার স্বামী চলে গেছে দূরে, তার মনে হয়নি যে মানে সেক্সুয়ালিটিকে নান্দনিকতায় নিয়ে যাওয়া যায় একটা দাম্পত্য সম্পর্কে। শ্রী কৃষ্ণ কীর্তনে আসি, শ্রীকৃষ্ণ কীর্তনে রাধা অন্যের স্ত্রী এবং আই হন তার স্বামী, বড়াই কিন্তু তার সঙ্গে যোগাযোগ করিয়ে দিচ্ছে তরুণ কৃষ্ণের, এবং সে ওখানে শ্রীকৃষ্ণ কীর্তনে কোট আনকোট লম্পট, তার মানে শুধুমাত্র যে ওই নৌকাখণ্ড, বানখণ্ড, হাড়খণ্ড যেগুলো যাচ্ছে, সেখানে ওই শুধুমাত্রই সেক্সুয়ালিটি দেখানো হচ্ছে বাংলা সাহিত্যে। আমি জয়দেবের গীত গোবিন্দের কথা বললাম, সেখানে রাধার শরীরের বর্ণনা রয়েছে, এমনকি কত সুন্দরভাবে যে যদি কেউ এগুলিকে খুব কুরুচিকর মনে করেন তিনি, তাহলে তার সাহিত্যের বোধ নেই। কারণ যখন বলা হচ্ছে বদসী যদি কিঞ্চিদপি দন্তরচি কৌমদি, মানে সেখানে ওই সুন্দর তার দাঁতের শাড়ি, সেটাও অ্যাট্রাক্ট করছে কৃষ্ণকে। তো মানে অবশ্যই ভালোবাসার মধ্যে শরীর এবং মন উভয়ই রয়েছে, এবং তাকে নান্দনিকভাবে গ্রহণ করাটাই সুস্থতা, স্বাভাবিকতা। তো এই কনসেপ্টটা আমাদের বাঙালি গেরস্থ ঘরে নেই, এবং সেক্স এডুকেশন টার্মটাই সাংঘাতিক। এবং সেক্স কথাটা তো ছেলেরা তাও উচ্চারণ করতে পারে, মেয়েদের উচ্চারণ করা মহাপাপ, ঘোর পাপ, তার দিকে একদম অজস্র ভ্রুকুটি তেড়ে আসবে। এবং একটা দাম্পত্য সম্পর্কে এটা কিন্তু খুব জরুরি ব্যাপার যে দাম্পত্য সম্পর্কটা তৈরিই হচ্ছে এই সেক্সুয়ালিটির ওপর, এবং এটা এই যে হরমোন সিক্রেশন বা দুজনের কাছাকাছি আসা, ইন্টিমেসি, এটা ভীষণভাবে জরুরি। তো সেক্ষেত্রে শুধুমাত্র এই প্লেটনিক লাভ বা এবার থেকে ব্রাদার হাজব্যান্ড সিস্টার ওয়াইফ কনসেপ্ট শুরু হয়ে গেল একটা সময়ের পর থেকে, এইটার মতো ভুল তত্ত্ব কিছু নেই। তার কারণ হলো যে সম্পর্কটা তৈরি হওয়ার জন্য দুটি মানুষের আদাম ইভও কাছাকাছি এসেছিলেন, তো আমাদের গোড়ার কথাই সেটা, তো কাছাকাছি আসাটা খুব জরুরি। এখন অনেক সময় এরকম হয় যে মানে ধরো পুরোটাই এখনো তো মেল ডমিনেশন, আমাদের বিভিন্ন ইনস্টিটিউশন, ফ্যামিলি একটা ইনস্টিটিউশন, তো সেইখানে সেক্সুয়ালিটিও কিন্তু মানে মেল ডমিনেটেড। কারণ একজন স্বামী সে যখন চাইবে তখন তাদের মধ্যে ইন্টিমেসি থাকবে, সে যখন চাইবে না তখন থাকবে না। এবার সেক্ষেত্রে যদি উল্টো ব্যাপার হয়, যে এটা তো একটা মানে ভ্যারি করে যে কারুর সেক্সুয়ালিটি বেশি বা কারুর চাহিদা বেশি, কারুর চাহিদা কম, সেক্ষেত্রে যদি কোনোভাবে মেয়েটির চাহিদা বেশি হয় বা মেয়েটি যদি অ্যাপ্রোচ করে তার হাজব্যান্ডের কাছে, তার হাজব্যান্ড কিন্তু তাকে রিফিউজ করতে একবারও বাধবে না, তার কারণ সে পুরুষ। মানে সবসময় যে মানে ওভার সেক্সুয়ালিটি শুধুমাত্র হাজব্যান্ডের থাকবে সেটাই নর্মাল, এটা নয়, উভয় তরফেই থাকতে পারে। এবার দেখতে হবে যে বেশিরভাগ ক্ষেত্রে বাঙালি ঘরে মেয়েরা কিন্তু মানে অ্যাবিউজড হয় শুধুমাত্র স্বামী, মানে যে ম্যারিটাল রেপ তার দ্বারা নয়, মানে উইদাউট সেক্স তাদের জীবন কাটিয়ে দিতে হয় শুধুমাত্র সন্তান পালন করে, ইচ্ছার বিরুদ্ধে। কারণ সোশ্যাল ট্যাবু এটা যে আমাকে এটা মেনে নিতে হবে, আমাকে সন্তান পালন করতে হবে, এবং আমাদের যে ভারতীয় আইন সেখানেও শুধু সন্তান পালনের দিকেই গুরুত্ব দেওয়া হয়। তো আমার মনে হয় যে এখন সমাজটা তো বদলাচ্ছে, অনেকটা বেশি বদল আমাদের ইন্ডিভিজুয়াল ভাবনায় প্রয়োজন। তো এখনও এই রকম কনসেপ্ট আছে যে বাড়ি থেকে কি কিছুই শিখে আসেনি, মানে তার মানে কি মেয়েটার দায় সে লেখাপড়াও করবে, সে উচ্চপদস্থ চাকরি করবে, এখন সব মেয়েই বেশিরভাগ ক্ষেত্রেই কর্মরত, সে বাড়ি থেকে টেবিলে নেতা দেওয়াটাও নিখুঁতভাবে শিখে আসবে, এবং সে তার স্বামী দেবতাকে বলতে পারবে না যে আজকের দিনটা আমরা ইন্টিমেট থাকি, আজকের দিনটা আমরা সন্তান ছাড়া দুজনে একসঙ্গে সময় কাটাই, এবং সে বলতে পারবে না যে আমার একটু স্পেস দরকার, এখানে আমার সাফোকেশন লাগছে, এটা বলতে পারবে না সে, কারণ ওই
না না নায়ের যে বেড়াটা আমাদের সমাজ মেয়েদের চারপাশে তৈরি করে দিয়েছে, সেই বেড়াটা আমার মনে হয় একমাত্র মেয়েরাই পারে ভাঙতে। তাদের ওই সোচ বদলানোর যে ব্যাপারটা না, সেটা শুধুমাত্র ছেলেদের বদলাবো আমরা ফেমিনিস্ট এটা করলে হবে না। বেশিরভাগ পুরুষতন্ত্র মেয়েদের মনে থাকে। এবং ওই যে আমরা এসেছিলাম কালিদাসের বর্ণনায়, কুমার সম্ভব যখন আমরা পড়ি, কালিদাসের কুমার সম্ভব, সেখানে কার্তিকের জন্মের আগে শিব এবং দুর্গার মধ্যে যে ইন্টিমেট সম্পর্কের বর্ণনা রয়েছে, মানে সেটা তো একদম শুধুই সেক্সুয়ালিটিটা। এবং আমরা যদি আজকে এটা খোলাভাবে আলোচনা করি, অনেকে ধর্মের ধ্বজাধারীরা তেড়ে আসবেন যে আমাদের দেবতাদের নিয়ে কেন কথা, ও মাই গডে যে কনসেপ্টটা তুমি বলছিলে যে দেবতাদের নিয়ে কেন কথা বলা হবে, অথচ তারা শিবলিঙ্গে জল ঢালবে, দুধ দেবে, অথচ তাদের মধ্যে কোনো রকম সেক্সুয়াল আচরণ হবে না, মানে কথা বলা যাবে না। মানে অথচ দেবদেবীদের মধ্যে আমাদের কাব্যে, সাহিত্যে, শাস্ত্রে বারবার সেই সেক্সুয়ালিটি কিন্তু দেখানো হয়েছে। এবং এই দেবদেবীরা কি লার্জার দ্যান লাইফ, তাই তো? আমাদের 2টো হাত, দুর্গার 10টা হাত, আমাদের 2টো চোখ, দেবদেবীর 3টে চোখ। এবার সেক্সুয়ালিটির ক্ষেত্রেও কিন্তু তারা আইকন। এবার সেই দিকটা যদি আমরা ওভারলুক করতে চাই, তাহলে কিন্তু জীবনের একটা পার্টকে অস্বীকার করা হবে এবং আমাদের জীবন অসম্পূর্ণ। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে যদি কেউ সত্যি সত্যি শিক্ষিত হয় মনের দিক থেকে, এবং হতে পারে যে কখনো কখনো ফিজিক্যাল সমস্যা থাকে, তো সেক্ষেত্রে অবশ্যই মানে ওই কুষ্ঠি না মিলিয়ে ডাক্তার দেখিয়ে নিজেদের সম্পর্কটাকে সুস্থ স্বাভাবিকভাবে এগিয়ে নিয়ে চলাটাই সুস্থতা। এবং এইটা হচ্ছে না বলেই সমাজে এত রেপ, এত ব্যভিচার, এত সমস্যা এগুলো তৈরি হচ্ছে। এই মানে যদি তুমি সাহিত্য আর জীবনকে এক করে দেখো, আমার আপাতত এই কথাটাই মনে হচ্ছে। যেহেতু কথা উঠলো সেক্স এডুকেশন, আর সেক্স এডুকেশনের সঙ্গে যারা ডাইরেক্টলি কানেক্টেড তারা হলো বাচ্চারা। তো অনেকে এইরকম মতামত দেয় যে সেক্স এডুকেশনের মাধ্যমে যেটা হচ্ছে যে তাদের ইনোসেন্সটা, তাদের চাইল্ডহুডটা নাকি নষ্ট হয়ে যাচ্ছে বাচ্চাদের, বোধ ছেলে আর মেয়ে। এই বিষয়ে আপনারা কি বলবেন? কারণ তারা যে সেক্স এডুকেশনের নামে আজকের দিনে যেটা পায় সেটা কিন্তু প্রপার কিছু নয়। বিকজ অনেকেই আছে যারা পর্নের মাধ্যমে এই জগতের সঙ্গে যুক্ত হচ্ছে, বা তাদের সাবালকত্ব বা হোয়াট এভার। তো এই জিনিসটা আমার কোয়েশ্চেন ছিল যে সেক্স এডুকেশন কি কোনোভাবে হার্ম করছে তাদের চাইল্ডহুডকে বা ইনোসেন্সকে, যদি কিছু বলেন। আপনি অত্যন্ত যুক্তিপূর্ণ একটা প্রশ্ন করেছেন। এক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, খুব ইম্পর্ট্যান্ট জায়গায় আমরা আজকে দাঁড়িয়ে আছি যে আমরা বলি যে যদি সেক্সুয়াল বিষয় বা শারীরিক সম্পর্ক, শরীরের গঠন, চাহিদা, হরমোনাল চেঞ্জেস, এগুলো নিয়ে স্কুলে আলোচনা করি, তাহলে কোথাও একটা বাচ্চাদের মনের মধ্যে কিছু এমন কিছু প্রশ্ন উঁকি দেবে যাতে সমস্যা হতে পারে। বিশেষ করে এটা বাবা মাদের একটা ভাবনা চিন্তা। আমি তো কাউন্সিলিং করি, আমি আপনাকে একটা কথা বলি, আমি বাচ্চাদের সঙ্গে যখন কথা বলি বা ধরুন তাদের সাথে যখন কমিউনিকেশন হয়, আমার কাছে কয়েকটা বিষয় খুব পরিষ্কার থাকে। দীর্ঘ সময় আমি HIV/AIDS নিয়ে কাজ করেছি, তো সেফার সেক্স বিহেভিয়ার ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে কিভাবে একটা সেফ সেক্স হতে পারে। এবার একটি বাচ্চা পিউবার্টি আসবে, অর্থাৎ অ্যাডোলেসেন্ট স্টেজ আসবে, শারীরিক পরিবর্তন হবে, যেমন সাইকোলজিক্যাল চেঞ্জেস হয় তেমন ফিজিক্যাল চেঞ্জেস হবে। আমি বড় হচ্ছি, আমি আজ ছোট নই, সেই ভাবনার যখন পরিবর্তন হবে, বাবা মাদের ডিনায়াল ব্যাপার চলে আসে। আমরা ভাবি ও ছোটই আছে, ও এখনো কিছু বোঝে না, জানে না। বিষয়টা পুরো ভুল। এটা কিন্তু এডুকেশনেই বলা আছে যে একটা ছোট বাচ্চার জন্মের পর থেকেই সেক্সুয়াল অর্গানগুলোর ডেভেলপমেন্ট, ফিলিংসগুলো কিন্তু গ্রো করে। এরকম অনেক উদাহরণ আছে, অনেক রকম বিষয় আমরা অবজার্ভ করেছি, কিন্তু বিষয়টা হলো মানতে চাই না। এইবার একটি স্কুলে যখন শেখানো হবে, ধরুন একটি মেয়ে এবং একটি ছেলে, তাদের চেহারা নিয়ে বলা হলো, কথা হলো, হয়তো তারা হাসাহাসি করবে, বিষয়টা অত্যন্ত নর্মাল। কারণ আমরাও ছোটোবেলায় যখন এই নিয়ে কোনো কিছু সিনেমা হতো, আমার মনে আছে ববি সিনেমাটা বা কিছু সিনেমা আমার এখনো মনে আছে, সেই সিনেমাটা দেখে একটু মজা পেতাম আর কি। তো ব্যাপারটা লুকিয়ে করবে, আমার ছেলে মেয়ে লুকিয়ে করবে, বা আমার এই ভাবনা থেকে বেরোনো উচিত। মানে আমি তো হাতে মোবাইল দিচ্ছি, কোভিডের পর থেকে মোবাইলটা আমাদের হাতে সহজলভ্য, বিশেষ করে বাচ্চাদের, কারণ কমিউনিকেশনের জন্য, পড়াশোনার জন্য। এরপর হাতে দেওয়ার পর সে কি দেখছে, সে রাত্রিবেলা অতক্ষণ জাগছে, মানে এরকম মোবাইল অ্যাডিকশন নিয়ে আমার কাছে অনেক কাউন্সেলিং জন্য অনেক বাচ্চা এসছে। ওই অ্যাডিকশন মানে পর্ন অ্যাডিকশন হয়ে গেছে, এবং এমন হয়ে গেছে
বা যেটা আমি খুব সহজে বলছি যে আত্মরতি বা আত্মতৃপ্তি, দ্যাট ইজ কল মাস্টারবেশন, সেটা করছে, তাদের অনেক ভুল কনসেপ্ট হচ্ছে, ভাবনা চিন্তাগুলো হচ্ছে। যদি সহজভাবে বিষয়টা বলা যায় যে কোনো কিছুই ভুল না, কিন্তু কোন সময় ভাবনা বা চিন্তা করা উচিত, কোন সময় পাশে দাঁড়িয়ে তাকে বোঝানো উচিত, এটা খুব ইম্পর্টেন্ট, যেটা আমরা বাবা মারা ভুল করি, আমরা ওদেরকে বলতে চাই না। এবং দেখবেন একদম সাধারণ স্তরে যারা রয়েছে, এবার ক্রাইমের বিষয় যদি আসি, 24 আমাদের এমন জীবনে একটা ধাক্কা করা বিষয়, আমরা বাড়ি থেকে শেখাই না, বাড়ি থেকে বোঝাই না এটা ভুল হচ্ছে। যে একটা বাচ্চাকে বড় করলাম, তোমার সেক্সুয়াল পার্ট, সেক্সুয়াল অর্গান, তুমি মা হিসাবে এটা খুব ইম্পর্টেন্ট, লজ্জা পাওয়ার কোনো বিষয়ই নেই। এবার তার অনেক কিছু ব্যবহারিক কিছু হয়তো দেখলেন আপনি যে এই বিহেভিয়ারটা করছে, আপনার ভালো লাগছে না, এগুলো গাইডেন্স দরকার। এরকম অনেক কেস এসছে যারা কথা বলেছে যে আমার ছেলে, এরকমও হয়েছে যে মায়ের প্রতিও তার দৃষ্টিভঙ্গি বদলেছে। মানে সত্যি কথা বলছি, আদাম অ্যান্ড ইভের কথা যখন মহুয়া বললেন, এটা একটু ভেবে দেখবেন যে আমরা কোথাও না কোথাও সবাই খুব রিলেটেড, কিন্তু ব্লাড রিলেশনশিপ আমাদের সবার মধ্যে আছে, কিন্তু সমাজ আলাদা, ভাবনা আলাদা, ইনস্টিটিউশন ভাগ। আমরা একটা পরিবারে বড় হয়েছি, তো ছেলে মেয়ের শিক্ষাটা আমরা অন্যভাবে দেবো, বাবা মার বিহেভিয়ারও ছেলে মেয়ের মধ্যে পড়ছে। তাহলে শুধুমাত্র তথাকথিত এই যে একটা কথা সেক্স এডুকেশন দেখানো মানেই একটি বাচ্চা খারাপ হয়ে যাবে বা ভুল ভাবনা ঢুকবে, দ্যাট ইজ অ্যাবসলিউটলি রং। এটা তো আমার সুমনার প্রসঙ্গে একটা জিনিস মনে হচ্ছে, আমি তো পেশায় শিক্ষক, তো আমরা না একদম ওই 5-6 থেকে যে বাচ্চাগুলোকে দেখি, তাদের টিনেজে দেখি এবং তারা টিনেজ পেরিয়ে যাচ্ছে, এরকম অবস্থায় তাদের আমরা ছাড়ি। তো তার ফলে কি, মানে বিভিন্ন বয়সের বাচ্চাদের যে পরিবর্তনগুলো শারীরিক এবং মানসিক, সেগুলো আমাদের চোখে পড়ে। তো এই কথাটা খুব ভুল কথা যে সেক্স এডুকেশন স্কুলে করানো হলে বা আলাদা করে বাড়ি থেকে যদি তাদের শেখানো হয়, তাতে তাদের প্রভাব পড়বে। একটা ফুল যখন ফুটে ওঠে তখন তো সে নিজের নিয়মেই ফুটে উঠছে, তো মানে তার পরিবর্তনগুলো সঙ্গে নিয়েই ফুটে উঠছে। তো একটি শিশু সে যখন তার কৈশোর বা তারুণ্যের দিকে এগোচ্ছে, সে তো তার ফিজিক্যাল মেন্টাল চেঞ্জগুলো নিয়েই বড় হচ্ছে। তো মানে এটা তো সে নিজে বুঝতে শুরু করেছে, কিন্তু তখন ব্যাপারটা তার কাছে ধোঁয়াশা, অস্পষ্ট। তো শিক্ষক হিসেবে, অভিভাবক হিসেবে এবং কাউন্সিলর হিসেবে আমার মনে হয় আমাদের এটা দায়িত্ব যে সেই শিশুটি যখন তার পরিণতির দিকে এগোচ্ছে, শারীরিক মানসিক পরিণতির দিকে, তখন তাকে ঠিক পথটা দেখানো, আলো দেখানো। তো সেই আলো দেখানোর কাজটাই কিন্তু সেক্স এডুকেশন করে থাকে। যে মানে একটা কিশোরী যখন একটা কিশোর ছেলেকে দেখে তার মুখের যে অভিব্যক্তি, এই বাচ্চাটারও কিন্তু একটা উঁচু ক্লাসের কিশোর ছেলেকে দেখে মুখের অভিব্যক্তি এক। সে তো ইনোসেন্ট, মানে তার যে ভেতরে পরিবর্তনটা আলাদা, তার মানে অন্যরকম। এবার সেইটা যে অপরাধ নয়, কারণ তার বাড়ি, তার সমাজ, তার বন্ধুরা তাকে প্রতি মুহূর্তে বোঝাবার চেষ্টা করবে যে তুমি ভুল, তুমি অপরাধী। কিন্তু মানে মানে এই যে তার মধ্যে যে সেক্সুয়ালিটিটা জেগে উঠছে, সেটা তো তার অপরাধ না, এটা তো স্বাভাবিক। তো এইটা যে স্বাভাবিক, সেটা ওকে কে বলবে? ওর বাড়িতে হয়তো শিক্ষার স্তর সেরকম পৌঁছয়নি সেরকম জায়গায়, তার ফলে স্কুল ভরসা। তো আমরা যদি অভিভাবক হিসেবে, শিক্ষক হিসেবে তাকে না বোঝাই যে না, তোমার এই ভাবনাটাও নর্মাল, তুমি যেটা করছো তুমি অ্যাবনর্মাল নও, তুমি এই সমাজেরই একজন, তুমি ঠিক করছো, তোমার ভাবনা ভুল নয়, তোমার ওকে দেখে ভালো লাগছে, এই ভালো লাগাটা পিওর, সুন্দর। তো আমি বারবারই ওই সেক্সুয়ালিটি এবং নান্দনিকতাকে জুড়ে দিচ্ছি। তো এই সৌন্দর্যটা কিন্তু একমাত্র এডুকেশন বোঝাতে পারে। যে কোনো কিছুকে, মানে শিক্ষা যদি একটা মানে হীরের খণ্ড হয়, তাহলে শিক্ষিত মানুষের ব্যক্তিত্ব না তার দ্যুতি, মানে সেই দ্যুতিটা তখনই আসে যখন একটা শিক্ষা পূর্ণ হয়, সম্পূর্ণ হয়। সেক্স এডুকেশন সেরকমই একটি শিক্ষা যা একটি মানুষকে নিজেকে চিনতে সাহায্য করবে, পুরোপুরি চিনতে সাহায্য করবে। সে যদি পুরুষ হয়ে নারীকে ভালোবাসে, সেটাও সুন্দর, স্বাভাবিক, পুরোটা জেনে সে সেই স্বাভাবিকত্বকে গ্রহণ করুক। সে যদি পুরুষ হয়ে পুরুষকে ভালোবাসে, সেটাও স্বাভাবিক, সুন্দরভাবে গ্রহণ করো। নারী যদি নারীকে ভালোবাসে, সেটাও সুন্দর। তো এই সৌন্দর্যের বোধটা জাগিয়ে তোলাই তো শিক্ষার কাজ। তো সেক্ষেত্রে সেক্স এডুকেশন, আমি একজন শিক্ষক হিসেবে বহু বছর আমি পড়াচ্ছি সরকারি স্কুলে, তো আমার মনে হয় অবশ্যই রাখা উচিত। নেই বলেই আমাদের এই কাজটা গল্প বলে মন, আমরা বিভিন্ন স্কুলে স্কুলে, কলেজে এবং অফিসে গিয়ে এই মনের মধ্যে এই ভাবনাটা, এই সৌন্দর্যের ভাবনাটা জাগাচ্ছি যে মন যে কথাগুলো বলে, অনুচ্চারিত কথা, সেগুলো প্রকাশিত হোক। সেক্স এডুকেশন নিয়ে যখন কথা হচ্ছে, তখন আমার একটা প্রশ্ন মনে এলো, সেটা হচ্ছে যে এর মধ্যে কি মানে বিহেভিয়ারটাও ইনক্লুড আছে? লাইক একটা ছেলে কীরকম বিহেভিয়ার করবে, একটা মেয়ে কীরকম বিহেভিয়ার করবে, তার কোনো স্ট্যান্ডার্ড একটা ব্যাপার রয়েছে যে এর বাইরে একটা ছেলে, এই বক্সের বাইরে একটা ছেলে যেতে পারে না।
এই বক্সের বাইরে একটা মেয়ে যেতে পারে না। আর যদি এই দুটো বক্সের মধ্যে কোনো কিছু চেঞ্জ হয় তো হি অর শি মাস্ট হ্যাভ অ্যান ইস্যু। তো এইটা বলতে পারবেন কিছু? আপনার প্রশ্নটা আমাকে একটা বিষয় ভাবাচ্ছে, সেটা হচ্ছে আমাদের ভাবনাগুলো বড্ড বেশি শিকলে আমরা বেঁধে রেখেছি। দেখুন, আমরা মানুষ, আমরা জন্মগ্রহণ করি, আমরা হাত পা চালাই, আমরা কিভাবে আমাদের অনুভূতিগুলো প্রকাশ করি, সবটাই কিন্তু একটা আমাদের ব্যক্তিগত প্রকাশ বলা যেতে পারে। এবার একটি ছেলে, মানে এটা ছোটোবেলায় আমি শুনতাম যখন জিন্স পরতাম, ছেলেদের মতো জিন্স পরে যাচ্ছিস, বা আমাদের এই কথাগুলো মেয়ে ছেলে এই বিষয়গুলো আমাদের কিন্তু শুনতে হয়েছে অনেক সময়। এবার এরকম কোনো বিষয় হয় না যে একটি ছেলে সে কী বিহেভিয়ার করবে, মানে তাকে কি আমি সেটা বলে দেবো তুমি এটা করো, সেটা না, সেটা তো তার ভেতর থেকে আসছে। তার যদি এরম করে বসতে ইচ্ছা করে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, তার যদি এরম করে বসতে ইচ্ছা করে সেটাও তার ব্যক্তিগত ব্যাপার। কোনো মেয়ের যদি এরকম করে দাঁড়াতে ইচ্ছে করে তাহলে সেটাকে আমি কখনোই তুমি পুরুষ হয়ে গেছো বা পুরুষোচিত একটা আচার হয়ে গেছে বা বিহেভিয়ার করছো সেটা না। এটা একদমই আমাদের ভাবনা চিন্তাটা একদম আমরা বেঁধে রেখেছি। এই যে এইটা থেকে বেরোতে পারছি না। এই যে আলোচনাটা আজকে হচ্ছে যে সামাজিক ভাবনা চিন্তাগুলো এত বেশি নিজেরা জাজমেন্ট করছি, এত বেশি ভাবছি, এই জন্য মানুষ কি হচ্ছে না, বড্ড জোর জার করে ওদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। দ্যাটস ওয়াই বিহেভিয়ারাল চেঞ্জ হচ্ছে। একটি ছেলে যদি একটু নিজের মতো থাকতে ভালোবাসে বা একটি মেয়ে যদি তার নিজের যে পছন্দগুলো, সে হতেই পারে তার বাইক চালাতে ভালো লাগে মেয়েটির, ছেলেটির হয়তো একটু ইচ্ছা করছে চুলটাকে বাড়িয়ে রাখতে, অ্যাবসলিউটলি ওদের ব্যাপার। এটাকে নিয়ে এত ভাবনা চিন্তা করার কিছু হয়নি। অনেক কিছু ভাবার আছে, অনেক কিছু চিন্তা করার আছে, সেটাকে নিয়ে ভাবলে মনে হয় আরও ভালো হবে। গল্প বলবে মন যে গড়ে উঠেছে, এটা মানে গড়ে ওঠার নেপথ্যের কাহিনীটা যদি আমাদের আজকে একটু বলেন। গল্প বলবে মন না আমাদের একটা স্বপ্ন। আমি আর সুমনা দুজনে একই স্কুলে পড়তাম, আমরা কমলা গার্লসে 11-12 একসাথে পড়েছি। তো সেখানে আমরা একসাথে না ওই নান্দনিক চর্চা যাওয়া হয়, নাটক করতাম, মজা করতাম, হুল্লোড় করতাম, আমরা বেড়াতে গেছি। সেই সময় একরকম বন্ধুত্ব ছিল। তারপরে হয় না অনেক বছর গড়িয়ে যাওয়ার পর যে যার প্রফেশনে সেটেল, আমি শিক্ষকতা করছি, ও একজন পেশাদার সাইকোলজিস্ট, তো এরকম অল্প অল্প যোগাযোগ ছিল। তারপরে আমি একটা কোর্স করলাম, সুমনাই সেই কোর্সের রেজিস্টার। তো সেখানে আমরা ওই সাইকোলজিক্যাল কাউন্সিলিংয়ে পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা করি। তো সুমনা আমার তখন দিদিমণি, ওর কাছে পড়াশুনো করি, পড়ার সূত্রে আলোচনা করছি, কথা বলছি। বলতে বলতে এটা আমাদের বারবারই মনে হচ্ছিল যে যেহেতু আমি শিক্ষকতার পেশায় রয়েছি বা ও দীর্ঘ বছর ধরে কাউন্সিলিং করাচ্ছে, যে ছোটরা এবং মানে যারা একটু বড় হয়ে উঠছে তারা না খুব কষ্টে আছে, ক্রাইসিসে আছে, তাদের মনের খবরটা সকলে নেয় না। আর এই যে সমাজ 2024-এ যে ধাক্কাটা আমরা খেলাম, যে আলোচনা যেখান থেকে শুরু হয়েছিল অভয়ার মৃত্যু, আমাদের বারবার মনে হচ্ছিল যে শুধুমাত্র পথে নামছি, শুধুমাত্র বিচার চাইছি, আলটিমেটলি তো এখনও সমাধান হলোও না। তো তাতে কি কিছু হবে না, আমরা এমন কিছু করতে পারি যাতে গোড়ার গলতটা কিছুটা সারানো যায়। হয়তো আমাদের সাধ্য খুবই সীমিত, কিন্তু এখন সকলে যদি ভাবতে শুরু করি যে ও অল্প সাধ্য, তাহলে আমাদের দ্বারা কিছু হবে না, তাহলে তো সমাজটা এগোবে না। তো তখন আমরা দুজনে আলোচনা করলাম যে আমরা যদি একদম কুড়িদের নিয়ে কাজ শুরু করি, স্কুলে স্কুলে গিয়ে, এবং এটা আমাদের একটা জাস্ট ভলেন্টিয়ারি সার্ভিস, যে আমরা স্বেচ্ছাসেবক হিসেবে নিজেদের নিয়োজিত করলাম। আমাদের কেউ বলেনি এই কাজটা করতে, আমরা শুধুমাত্র মনের তাগিদে শুরু করলাম। যেখানে স্কুলে স্কুলে যোগাযোগ করা, কলেজে যোগাযোগ করা, অফিসে, যেখানে কর্পোরেট অফিসগুলোতে ভীষণ ক্রাইসিস, মানে অনেকের ডিপ্রেশন, এক নাগাড়ে কাজ করে যায় তারা। তো এই সকলের কথা ভেবে আমরা যে সাইকোলজিক্যাল থিওরিগুলো পড়েছি বা পড়ছি, এখনও পড়াশুনো করছি আমরা, তো সেই থিওরিগুলো তো বেশ জটিল, ওই জটিল তত্ত্ব লোকের নেওয়ার মতো মন থাকে না। তো আমরা কি করি, ওই থেরাপিগুলো যার জন্য যে থেরাপিটা উপযুক্ত সেগুলোকে নাচ, গান, আবৃত্তি, গল্প বলা, এগুলোর মোড়কে ঢেকে ফেলি, ঢেকে এবার ওই লজেন্সের মোড়কের মতো তাদের ওষুধ খাইয়ে দিই। তো এইটাই আমাদের গল্প বলে মনের কাজ, কারণ মন আমাদের অনেক কথা বলে, অনেক গোপন কথা বলে, যেগুলো সামনে এলে বিপদ হয়, আবার সামনে এলে অনেক বিপদ কেটেও যায়। তো এই কনসেপ্টটা থেকেই গল্প বলে মন। গল্প বলে মন একদম
চলমানভাবে কাজ করে যাচ্ছে। আমরা প্রথম 14ই আগস্ট কাজ শুরু করি, যেদিন অভয়ার জন্য প্রথম পথে নামা হয়েছিল। তো এই তাগিদ থেকে তাকে আমরা মনে মনে এই কাজটি উৎসর্গ করলাম, কারণ আমাদের তো সাধ্য সীমিত, আমরা কিছু করতে পারিনি তার জন্য। কিন্তু আমাদের বদল, প্রতি মুহূর্তে আমাদের আচরণের বদল, আমাদের পারিপার্শ্বিকের বদল এবং ছোট ছোট মনগুলোকে বদলানোর প্রয়াস আমরা চালিয়ে যাব, আমৃত্যু চালিয়ে যাব, যাতে সমাজে আমরা কিছু একটা দিতে পারি। এইটাই গল্প বলবে মনের প্রাথমিক উদ্দেশ্য। তারপরে আরও কথা সুমনা বলবে। গল্প বলবে মনের মানে কাজের প্রসেসটা কীরকম, কীভাবে আপনারা ইন্টারঅ্যাক্ট করেন, সেটা যদি কিছু বলেন। মহুয়ার কথা প্রসঙ্গে আসি। মন হচ্ছে কি বলুন তো, শব্দজাত শিশুর মতো কোমল নরম, কিন্তু আমরা জানি না মন কোথায় আছে, মনের স্থান কোথায়। কিন্তু মন কোনো যন্ত্র নয়, এটাই সমস্যা হয় মেনলি। যেটা মহুয়া বললো যে আমরা যখন টিনেজদের সাথে ডিল করি, তাদের মুড সুইং ব্যাপারটা চলবে। এই যে হরমোনাল চেঞ্জ হয়, যেটা আগেই আলোচনা করলাম, যে সাইকোলজিক্যাল ফিজিওলজিক্যাল চেঞ্জেস, তাদের মন ভালো থাকছে না, তারা বাড়িতে কথা বলতে চাইছে না, বা বন্ধুদের সাথে সমস্যা হচ্ছে, প্রেম ঘটিত ব্যাপার হচ্ছে, অনেক ক্রাইম করে ফেলছে। মানে এটা তো আমরা জানি যে ক্রাইমের মাত্রা, রেগে গেলাম মেরে দিলাম, এই যে ভাবনা চিন্তাগুলো আমাদের না ভাবিয়েছিল যে মানে রাগার পরের পরবর্তী স্টেপ কেন মানুষকে মেরে দেওয়া বা অন্যরকম এরকম হাতাহাতি বা অন্যরকম বিষয় হবে। তো আমরা কি করলাম, আমরা মানে সামনে গিয়ে কথা বললাম, সহজভাবে তাদের কাছে নানা রকম গল্প মাধ্যমে ব্যাখ্যা করলাম, এমনকি আমরা নাটক করেও দেখালাম। এবং তাদেরকে বিভিন্ন বিষয়গুলো, মহুয়া নিজেই অনেক গল্প লিখেছেন সেই বিষয়ে, সেই গল্পগুলো সামনে রেখে নিরাপত্তা, একটা মেয়ের নিরাপত্তা, একটা ছেলের নিরাপত্তা, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করলাম। এইগুলো না ওদের মধ্যে একটা অন্যরকম বিষয় আনলো, মানে বিষয় সামনে আনলো। মানে যেভাবে ধরুন সরকারি স্কুলে খুব সাধারণভাবেই তারা বড় হচ্ছে, তাদের না এমনভাবে বেড়ে ওঠা, বাবা মার ঝগড়া, মারপিট, বাড়িতে কেউ ড্রিঙ্ক করছে, তো এই রকম পরিবেশ থেকে একটা অন্যরকম ভাবনা চিন্তা এদের মধ্যে জ্বালিয়ে দেওয়া, বা এদের মধ্যে আমরা ওই দ্বীপ জেলে যাইয়ের মতো যদি এটা করেছিলাম, তো এটার ফলে কি হচ্ছে, খুব ভালো ফিডব্যাক আমরা পেয়েছি। মানে এটার যে এত ভালো একটা পজিটিভ দিক পেয়েছি, বা ধরুন ছোট ছোট জিনিস, এই ধরুন আমরা যখন কর্পোরেট হাউসে যখন আমরা কাজের কথা ভেবেছি, বোট মেকিং খুব সামান্য, মানে নৌকো বানাও, মানে জলে ভাসাও, ছোটোবেলায় আমরা এটা করতাম, মনে আছে কীরকম একটা ভালো অনুভূতি হতো। তো সেই রকম ছোটো ছোটো বোট মেকিং, একটুখানি প্লেন বানাও, এইগুলো না, ছোটো ছোটো জিনিসগুলো না খুব ম্যাটার করে। মানে ধরুন আপনি খুব ভালোভাবে আছেন, ভালো খাচ্ছেন, ভালো বাড়িতে আছেন, কিন্তু তাও আপনার স্যাটিসফ্যাকশান নেই, যদি একটু মাটিতে ঘাসের ওপর হাঁটেন একটা অন্য অনুভূতি হবে। তো আমাদের কাছে, বাচ্চাদের কাছে বলুন বা সর্বসাধারণের কাছে, মানুষের কাছে পৌঁছানোর একটা ওই অনুভূতি দেওয়া, যে ভাঁড়ে এক কাপ চা খাওয়া কিংবা ঘাসের ওপর হেঁটে যাওয়ার যে অনুভূতি, সেটা মনের মাধ্যমে ব্যাখ্যা করা, এটাই আমাদের কাজের বিশাল মানে ইম্পর্টেন্ট পার্ট বলতে পারি, বিশেষ বিষয় বলতে পারি। আর আমাদের একটা থিম রয়েছে, সেটা হলো ব্যাক টু চাইল্ডহুড। মানে আমরা সকলেই না ওই পিছনে হাঁটতে চাই, তো গল্প বলে মন ওই ছোটোবেলায় ফিরিয়ে দেওয়ার কাজটা করে। বেলুন ফোলানো, এবং বেলুনটা ফোলানো হচ্ছে, এবার একজনকে আমরা বললাম বেলুনটা ফাটিয়ে দাও, মানে যে ফোলাচ্ছে তার সে জানে না বেলুনটা ফেটে গেল, এবং তখন বলা হলো যে অ্যাঙ্গার ইস্যু যদি প্রচণ্ড বেশি হয় তাহলে বিপদ হতে পারে। তো এই কাজগুলো যদি আমরা তত্ত্ব কথা বলে যেমন করে ভারী ভারী করে বলা হয়, বললে ওরা শুনতো না, কিন্তু এই খেলার মাধ্যমে বলা, আমরা জাস্ট ওদের মনে একটা ভাবনা উস্কে দিয়ে বেরিয়ে আসি, এবার বাকি কাজটা ওরা করবে। এবং আমরা চেষ্টা করি যে যখন স্কুলে বা কলেজে যাই, তখন শিক্ষক বা অধ্যাপক তাদেরও বসিয়ে নিয়ে করানোর, যাতে আমাদের প্রসেসটা তারা জেনে যান। এবং আমাদের কোনো মানে গুপ্তবিদ্যা নয় এটা, আমরা চাই সবাই করুক, কারণ আমাদের উদ্দেশ্য, এটা তো আমাদের কোনো প্রফেশন নয়, উদ্দেশ্য হলো সবাই ভালো থাকে, যাতে সবার মনটা ভালো থাকে, সবাই ওই পরিবর্তনটাকে অ্যাকসেপ্ট করতে পারে। মানে অ্যাকসেপ্টেন্সটা সমাজে একটা বড় ব্যাপার, সেটা নেই বলেই সমস্যা হয়। তো আমরা ছড়িয়ে দিতে চাই যে ব্যাক টু চাইল্ডহুড, ব্যাক মানে নস্টালজিক হও, আনন্দ করো, খুশিতে থাকো, এইটাই গল্প বলে মন কাজ করে। আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করছি, এটা একটা ভাস্ট টপিক। আজকে যদি আমরা এটা নিয়ে ডিসকাশন করতে থাকি, এটা চলতেই থাকবে, এবং হয়তো আমাদের এই এপিসোডটি 1 ঘন্টার জায়গায় বা 2 ঘন্টার জায়গায় 3-4 ঘন্টার হয়ে যেতে পারে। তো প্রায় আমরা শেষের দিকেই এসে গেছি। এখন আপনাদের যে এই কাজ করতে গিয়ে যে অনুভূতিটা, সেটাকে যদি একটু বিশ্লেষণ করে বলেন। অনেক ধন্যবাদ। আজকে কথায় কথায় সত্যি সত্যি গল্প বলে মন সম্পর্কে অনেক কিছুই আমরা বলতে পারলাম। আর কিছু নয়, গল্প বলে মন না সকলের বন্ধু।
আমরা বন্ধু হয়ে কাজ করতে চাই। আমি জয় গোস্বামীর একটি কবিতার ছোট্ট অংশ বলে শেষ করব, তারপরে আর বলার কিছু থাকবে না আমাদের। বন্ধু তাকে ঝড় বাদলে আগলে রাখে, কাছে পেয়েও বন্ধুকে সে স্বপ্নে ডাকে, স্বপ্নটাকে সত্যি ভেবে দুকুল ভাষায়, বন্ধুটি তার হাতের পাতায় চোখের পাতায়। আপনাদের হাতে অনেক কিছু আছে বন্ধুরা, আপনারা চাইলে পরোটার দোকান ভাইরাল হতে পারে, আর আমরা সেখানে অনেক কষ্ট করে আপনাদের জন্য তুলে আনছি দুর্মূল্য কিছু কন্টেন্ট। কাজেই আপনারা প্লিজ লাইক করুন যাতে আমরা মোটিভেট হতে পারি, কমেন্ট করুন সো দ্যাট উই ক্যান নো where to improve, and please subscribe our channel so that we know how big our family is.